কিন্তু দেখা যাচ্ছে বোধহয় না? স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে একটা লং রিপোর্ট লিখার 4টা স্টেপের কথা বলছিলাম, যে প্রথম স্টেপে কি করব, দ্বিতীয় স্টেপে কি করব, তৃতীয় স্টেপে কি করব। জি স্যার, তো প্রথম ফাইনাল তিনটে স্টেপে। স্টেপ হচ্ছে আমরা দেখছি, জাস্ট ফাইনাল স্টেপে গিয়ে এই যে আমরা নাম্বারিং কিভাবে করব আমরা বলছিলাম যে প্রিপারেটরি পার্টের হচ্ছে কভার আর টাইটেল ফ্লাই বাদে বাকি পেজগুলোতে নাম্বার দিব। নাম্বারটা কিভাবে দিব? রোমান হরফে দিব বলছিলাম না? জি স্যার, দেখাছিলেন স্যার। প্রিপারেটরি পার্টের আপনার হচ্ছে কভার আর টাইটেল ফ্লাই বাদে বাকি পেজগুলোতে পেজ নাম্বার দিতে হবে, এবং এগুলো দিব কি স্মল রোমান হরফে দিব। ঠিক আছে, স্মল রোমান নিউমেরাল ফর প্রিপারেটরি পেজেস এন্ড অ্যারাবিক নিউমেরালস ফর সাপ্লিমেন্টাল শিটস। মানে হচ্ছে আমার প্রিপারেটরি পার্ট গেল, প্রিপারেটরি পার্টের পর হচ্ছে মেইন বডি থাকবে, আর হচ্ছে কি থাকবে, সাপ্লিমেন্টারি পার্ট থাকবে। আমাকে যেটা করতে হবে, এই মেইন বডি আর সাপ্লিমেন্টারি পার্টের নরমালি 1 2 3 এই সিরিয়াল মেনটেন করব। আর প্রিপারেটরি পার্টের হচ্ছে কভার আর টাইটেল ফ্লাই বাদে বাকি পেজগুলোতে হচ্ছে ছোট হাতের রোমান সংখ্যা 1 2 এভাবে হচ্ছে ছোট হাতের রোমান সংখ্যা দিয়ে নাম্বারিং করব। একটু আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে না সবার? জি স্যার। আচ্ছা, কেউ কি জয়েন করার ট্রাই করতেছে? দেখি, দাঁড়ান, বোঝা যায় না আসলে। না, আচ্ছা আমরা স্যার আজকে অনেক কম, মাত্র 7 জন। সমস্যা নাই, যদি কেউ জয়েন করে, যদি আমি খেয়াল না করি আপনাকে তো মেসেঞ্জারে নক টক দিবে, আমারে বললেন যে কেউ এরকম মানে জয়েন করতে চেষ্টা করতেছে, আমি তাহলে অ্যাকসেপ্ট করবো আর কি। জি স্যার। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আমরা একটু খেয়াল করি ফাইনাল স্টেপে টাইপ দ্য ডকুমেন্ট। আচ্ছা, আপনি এবার হচ্ছে ডকুমেন্ট টাইপ করা শুরু করবেন। নাম্বারিং স্কিম একটু খেয়াল করেন, কোন পেজগুলোতে আমি আসলে নাম্বার দিব আর কোন পেজগুলোতে আমি নাম্বার দিব না। অলরেডি বলছি যে প্রিপারেটরি পার্টের হচ্ছে কভার আর টাইটেল ফ্লাই, এই দুইটা পেজে কোনো নাম্বার থাকবে নাকি থাকবে না? স্যার থাকবে না স্যার। এই প্রিপারেটরি পেজের হচ্ছে কভার আর টাইটেল ফ্লাই, এই দুইটা পেজে কোনো পেজ নাম্বার থাকবে না। দেখেন, ডু নট কাউন্ট নাম্বার বলাই আছে। আর প্রিপারেটরি পার্টের বাকি পেজগুলোতে কি নাম্বার থাকবে? রোমান নিউমেরাল থাকবে না? জি স্যার। রোমান নিউমেরাল থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন ট্রান্সমিটাল ডকুমেন্ট কাউন্ট বাট ডু নট ইনসার্ট নাম্বার। এরপর দেখেন, আমার কভার আর টাইটেল পেজের পরে একটা ট্রান্সমিটার লেটার বা একটা কভার লেটার বা আরেকটা কি থাকবে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কভার লেটার বলি, এটাকে আমরা ফরওয়ার্ডিং লেটারও বলি। এরকম যদি কোনো একটা ফরওয়ার্ডিং লেটার বা কভার লেটার আমি হচ্ছে প্রিপারেটরি পার্টে আমার মেইন কভার আর টাইটেল ফ্লাই এর পরে আমি কি দিব, একটা দেখেন, কভার হচ্ছে দুই রকম না, ইন্টারনাল কভার, এক্সটার্নাল কভার। বইয়ের উপরে যে মোটা শক্ত ঢালটা থাকে এটাকে কি বলে? ইন্টারনাল কভার, আরে এক্সটার্নাল কভার স্যার। এটা হচ্ছে বাইরের কভার। আর ভিতরে যে একটু ডিটেল আরেকটা কভার থাকে ওটাকে বলে ওটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল ইন্টারনাল। কভার। জি আপনি স্যার। যদি আপনার রিপোর্টে প্রথমে একটা এক্সটার্নাল কভার দিলেন, তারপর একটা কি দিবেন মাঝখানে, একটা সাদা পেজ দিবেন না? এই এক্সটার্নাল কভার আর ইন্টারনাল কভারের মাঝখানে দেখেন, আমি মাঝখানে একটা দাগ দিতেছি এটা বোঝানোর জন্য, একটা সাদা পেজ থাকে, পেজটাকে কি বলে? টাইটেল ফ্লাই বলে। ঠিক আছে, কথা কি বুঝতেছেন না? জি স্যার, বলুন স্যার, বুঝিনি। বুঝতেছি স্যার। এক্সটার্নাল কভার আর ইন্টারনাল কভারের মাঝখানে একটা সাদা পেজ থাকে, ওইটাকে টাইটেল ফ্লাই বলে। এখন আপনি যদি এক্সটার্নাল কভার, টাইটেল ফ্লাই, ইন্টারনাল কভার এগুলার পরে অ্যাবস্ট্রাক্ট বা সিনোপসিস বা এক্সিকিউটিভ সামারি এই জিনিসগুলো লেখার আগে একটা কভার লেটার ইউজ করেন বা একটা ফরওয়ার্ডিং লেটার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি ওই পেজটাকে কাউন্ট করবেন। আপনি বলবেন আমার রিপোর্টের টোটাল সংখ্যা হচ্ছে এই কভার লেটার সহ 41 বা 40, কিন্তু আসলে মনে করেন রিপোর্টের মেইন কথাবার্তা হচ্ছে 39 পেজের। বাট এই এই কভার লেটারের পেজটাকে কোনো নাম্বারিং না করলেও আপনি টোটাল রিপোর্টের পেজ নাম্বার গণার সময়, মানে টোটাল রিপোর্টটা কত পেজের, তখন কি করবেন, এই কভার লেটারটাকেও কিন্তু হিসাব করবেন, কিন্তু এটা নিচে কোনো পেজ নাম্বার থাকবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন টেবিল অফ কন্টেন্ট কাউন্ট এন্ড নাম্বার ইচ পেজ। টেবিল অফ কন্টেন্ট বা ইন্ডেক্স যাই আছে না কেন এগুলাকে আপনার কাউন্টও করতে হবে প্লাস নিচে নাম্বারিংও করতে হবে। টেবিল অফ টেবিলস মানে হচ্ছে আপনার ভিতরে কতগুলো টেবিল ইউজ হয়েছে বা কোন টেবিলে কি আছে, আপনি যদি এরকম কোনো টেবিল ফরম্যাটে, মেইন কথা হচ্ছে এগুলো সব লিস্ট অফ ফিগার, লিস্ট অফ টেবিল,
বা ইন্ডেক্স যাই আছে না কেন, এগুলাতে কি করতে হবে, পেজ নাম্বার দিতে হবে এবং পেজ নাম্বার কাউন্ট করতে হবে। এবং পেজ নাম্বার গুলো দিবেন কিসে, রোমান নিউমেরালে দিবেন নাকি অ্যারাবিক নিউমেরালে দিবেন, কিসে দিবেন? এই যে টেবিল অফ কন্টেন্ট, তারপর টেবিল এই যে বলা আছে, তারপর এক্সিকিউটিভ সামারি, এগুলার পেজ নাম্বার কি রোমান নিউমেরালে হবে নাকি অ্যারাবিক নিউমেরালে হবে? রোমান। অ্যারাবিক। রোমান নিউমেরালে হবে। অ্যারাবিক নিউমেরালে হচ্ছে ইন্ট্রোডাকশন বা চ্যাপ্টার 1 Introduction থেকে যখন শুরু হবে, এই চ্যাপ্টার 1 থেকে হচ্ছে আমি অ্যারাবিক নিউমেরাল ইউজ করা শুরু করব, 1 2 3 4 5, ঠিক আছে? স্যার আজান দিচ্ছে স্যার। আচ্ছা। স্যার শেষ হয়েছে স্যার। আচ্ছা, আমার এখানে শুরু হবে, আমরা 2-3 মিনিট স্যার পরে শুরু একবার করি। স্যার 20 শুরু করেন স্যার, আমাদের শুরু হয়েছে মাত্র স্যার।
সর আজান শেষ না বাসার দিকে? জি স্যার। আচ্ছা, আবার তো স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? আচ্ছা দেখেন, আচ্ছা একটু কি দেখলাম যে আমাদের এক্সিকিউটিভ সামারিতে কি করতে হবে, এক্সিকিউটিভ সামারিতেও নাম্বার দিতে হবে এবং এটা কাউন্টও করতে হবে, লিস্ট অফ টেবিল, লিস্ট অফ ফিগার এগুলোতেও নাম্বার দিতে হবে এবং কাউন্টও করতে হবে, কিন্তু নাম্বারগুলো দিব কিসে? রোমান নিউমেরালে দিব। আর মেইন বডি যখন শুরু হবে চ্যাপ্টার 1 থেকে, চ্যাপ্টার 1 থেকে নাম্বার কিসে দিব? অ্যারাবিক নিউমেরালে দিব। এতটুকু আমরা বুঝছি তাই না? জি স্যার। আচ্ছা এখন দেখেন আরেকটু খেয়াল করি, final step numbering scheme for body and supplemental part, put page number near upper right corner of the page aligned with right margin and 0.5 inch above the top imaginary line that frames the typewritten material. আচ্ছা এই কথাটার মনে হচ্ছে আপনি মনে করেন এরকম একটা পেজের মধ্যে অনেক কিছু লিখছেন, এগুলো হচ্ছে আপনার লেখা, এগুলো হচ্ছে আপনার লেখা, এগুলো আপনার লেখা, এগুলো আপনার লেখা, চারপাশে একটা ইমাজিনারি মার্জিন আপনি চিন্তা করছেন না? চারপাশ থেকে একটা মার্জিন রাখছেন। তো বলছে যে আপনার প্রিপারেটরি পার্টের পরে মেইন বডি আর সাপ্লিমেন্টারি পার্ট, মানে হচ্ছে একটা রিপোর্টের মাঝখানের অংশ আর হচ্ছে কি শেষের অংশ, প্রথম অংশ না কিন্তু, কোন অংশ? দুইটা, মাঝখানের অংশ আর শেষের অংশ। এই দুইটা অংশে আপনি পেজ নাম্বার দিবেন হচ্ছে উপরে ডান দিকে কর্নারে, এবং হচ্ছে আপনার দেখেন বলা আছে যে রাইট কর্নার অফ দ্য পেজ অ্যালাইনড উইথ রাইট মার্জিন এন্ড 0.5 ইঞ্চি অ্যাবভ দ্য টপ ইমাজিনারি লাইন। এটা হচ্ছে আমার রাইট মার্জিন। এই রাইট মার্জিন থেকে হচ্ছে আপনার
কতটুকু ভিতরে বলছে, ভিতরে বলছে হচ্ছে 0.5 ইঞ্চ ভিতরে বলছে, সরি টপ ইমাজিনারি লাইন মানে হচ্ছে এই উপর থেকে 0.5 ইঞ্চি নিচে বলছে, এবং এটা হচ্ছে কি ডান দিকের যে ডান দিকের যে মার্জিন আছে এই ডান দিকের মার্জিন নিচে থাকবে। এই কথা আমরা আসলে বাংলাদেশে বা আমরা রিপোর্ট লেখার টাইমে আমি কোনোদিন ফলো করতে দেখি নাই। আমরা সবসময় রিপোর্টের পেজ নাম্বার কই দেই? নিচে স্যার, আমি বটমে দেই, বটমে হয় মিডলে দেই নাহলে হচ্ছে রাইট কর্নারে দেই। রাইট এখানে কর্নার। বলছে যে উপরে রাইট কর্নারে দিতে হবে, বাট আমরা এরকম ফলো করি না। আচ্ছা, নাম্বার অফ ফার্স্ট পেজেস অফ ইচ চ্যাপ্টার ইজ omitted though counted or placed 0.5 ইঞ্চি হবে, এটা এইচ হবে, below the imaginary line that frames the bottom part of the typed material। আচ্ছা, এরপর বলছে যে প্রত্যেক চ্যাপ্টারের, মনে করেন আমরা তো দেখছি যে একটা থিসিস রিপোর্টে অনেকগুলো চ্যাপ্টার থাকে না, ইন্ট্রোডাকশন থাকে, এরপরের চ্যাপ্টারটা কি বলেন তো? একটা থিসিসে ইন্ট্রোডাকশনের পরে চ্যাপ্টারটা কি? লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ থাকে, এরপরে থাকে মেথোডোলজি। তো এখানে বলছে প্রত্যেক চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, যেই চ্যাপ্টারটি আপনি শুরু করেন না কেন, প্রত্যেক চ্যাপ্টারের প্রথম পেজে পেজ নাম্বারটা হচ্ছে উপরে ডান দিকে কোনায় না দিয়ে নিচে বটমে মাঝখানে অথবা কোন দিকে বলছে মাঝখানে 0.5 ইঞ্চ বিলো দা ইমাজিনারি লাইন, মানে হচ্ছে এই এখান থেকে হচ্ছে সম্ভবত 0.5 ইঞ্চ উপরে দিতে বলছে। তো আমরা নরমালি এরকম ইন্ট্রোডাকশন বা লিটারেচার রিভিউ প্রত্যেক চ্যাপ্টারের প্রথম পেজের পেজ নাম্বার নিচে, বাকিগুলোর পেজ নাম্বার উপরে ডান দিকে কোনায়, এত মানে ঝামেলা আমরা করি না। আমরা সব পেজ নাম্বার কি করি, সব আমরা নিচে নরমালি দিই। যেটা ফলো করি সেটা হচ্ছে একটা পেজের নিচে হয় মিডলে দেই নাহলে কি ডান দিকে দেই, এবং এটা হচ্ছে বটম থেকে 0.5 ইঞ্চ উপরে থাকে। এটা হচ্ছে আমাদের ইন জেনারেল আমরা প্র্যাকটিস করি এটাই, ঠিক আছে? এখানে অনেক কিছু বলছে, এত কিছু আসলে আমরা ফলো করি না। আচ্ছা, এরপর দেখেন যে কভার এন্ড এক্সটার্নাল টাইটেল, আমরা পেজ নাম্বার সম্পর্কে জানলাম। এখন হচ্ছে আমরা একটা রিপোর্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট, প্রিপারেটরি পার্টের যে বিভিন্ন সাব ক্যাটাগরি গুলো আছে, কভার, টাইটেল, ফ্লাই, কোনটা আসলে কি, কোনটাতে কি থাকা লাগবে একটু দেখবো আজকে। আচ্ছা দেখেন, এই কভার এন্ড এক্সটার্নাল টাইটেল, আমরা বলছি যে আমাদের কভার হচ্ছে কি, কভার হচ্ছে ইন্টারনাল কভার, মানে যেটা হচ্ছে আপনার টাইটেল ফ্লাই এর পরে থাকবে। আর এক্সটার্নাল টাইটেল কোনটা, যেটা হচ্ছে বইয়ের শক্ত মলাট, ওটা হচ্ছে কি এক্সটার্নাল টাইটেল, ঠিক আছে? দেখেন, রিপোর্ট টাইটেল শুড হ্যাভ 5 WS, তার মানে একটা রিপোর্টের টাইটেলে 5টা W কোশ্চেন থাকা লাগবে। কি কি? হু মানে হচ্ছে বাই হুম এন্ড ফর হুম, রিপোর্টটা কে লিখছে এবং রিপোর্টটা কার জন্য লেখা হয়েছে, ঠিক আছে? তারপর দেখেন হোয়াট, টাইটেল অর সাবজেক্ট ম্যাটার, মানে কি নিয়ে রিপোর্টের মধ্যে কাজ করা হয়েছে, when কখন কাজ করা হয়েছে, where কোথায় কাজ করা হয়েছে, why কেন কাজ করা হয়েছে। এই 5টা W কোশ্চেন হচ্ছে আপনার রিপোর্টের কিসে আসতে হবে, টাইটেলে আসতে হবে। আপনারা কি সবাই ঘুমাই গেছেন? মাস্টার কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো। আচ্ছা, এরপর দেখেন টাইটেল শুড বি শর্ট, মানে আপনি অতিরিক্ত লম্বা টাইটেল ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আপনার টাইটেলটা হইতে হবে শর্ট, আবার এক্সট্রিমলি শর্টও যেন না হয়। এক্সট্রিমলি শর্ট এন্ড বেগ টাইটেল শুড বি অ্যাভয়েডেড, মানে টাইটেল অতিরিক্ত লেন্দিও হইতে পারবে না, আবার অতিরিক্ত শর্ট হইতে পারবে না। সাপোজ আপনি একটা টাইটেল লিখলেন যে অ্যানালাইসিস অফ রোড অ্যাক্সিডেন্ট ডাটা অফ বাংলাদেশ, ঠিক আছে? এটা আপনি একটা আপনি এখানে লেখা দিলেন 2001 থেকে 2019। আচ্ছা দেখেন, এখানে আপনি মোটামুটি এই যে 5টা W কোশ্চেন, যদি এটা একটা মানে থিসিস পেপার হয় তাহলে তো এটা কে লিখছে কেন লিখছে এগুলো টাইটেলের মধ্যে আসবে না। তো আপনি দেখেন মোটামুটি এই যে 5টা W কোশ্চেন আছে, হোয়াট কি নিয়ে কাজ করছি, অ্যানালিসিস অফ রোড অ্যাক্সিডেন্ট ডাটা, এই হোয়াট এর আনসার চলে আসছে। তারপর দেখেন যে ওয়্যার কোথায়, ডাটাগুলো কোথায় অ্যানালাইসিস করা হয়েছে বা কোন জায়গার অ্যাক্সিডেন্ট ডাটা নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, বাংলাদেশের, তাহলে ওয়্যার কোশ্চেনটাও চলে আসছে। ওয়াই কেন করা হয়েছে ওইটা আসে নাই, বাট যদি এটা কোনো অর্গানাইজেশন বা কোনো অফিসের উদ্দেশ্যে আমি রিপোর্ট লিখতাম তাহলে হয়তো আসতো। বাট নরমালি আমাদের টাইটেল গুলো হইতে হবে, চিন্তা করেন টাইটেল কি হয়, বেশি শর্টও হয় না বেশি লেন্দিও হয় না, একটা মানে মিডিয়াম হয়। মানে এটা খেয়াল রাখতে হবে যেন আপনার রিপোর্টের টাইটেল খুব একটা বেশি শর্ট বা বেগ, বেগ মানে কি ফালতু বা মানে অনর্থক এরকম কিছু না হয়ে যায়।
আচ্ছা, লাস্টের পার্টটা দেখেন যে জাজমেন্ট টার্মস শুড নট বি ইউজড। মানে আপনি আপনার টাইটেলের মধ্যে মানে জাজমেন্টাল ওয়ার্ড, ভালো খারাপ, কি বলবো, মানে এই ধরনের কোনো বিচার করা বা এই ধরনের কোনো সিদ্ধান্ত দেয়া, এই ধরনের কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। যেমন অ্যানালাইসিস অফ রোড অ্যাক্সিডেন্ট ডাটা অফ বাংলাদেশ, আমি কি এই টাইটেলের মধ্যে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টের সিনারিও খারাপ না ভালো এই ধরনের কোনো কথাবার্তা আনছি? না স্যার। আমি জাস্ট বলছি যে ডাটা নিয়ে অ্যানালাইসিস। আমার কিন্তু এই টাইটেলটা দেখে কেউ বুঝতে পারবে না যে বাংলাদেশে আসলে রোড অ্যাক্সিডেন্টের অবস্থা কি, খুব বেশি খারাপ, খুব বেশি ভালো, এরকম কোনো কিছু। আমি কিন্তু কোনো জাজমেন্টাল ওয়ার্ড ইউজ করি নাই। তো টাইটেলের মধ্যে এরকম কোনো জাজমেন্টাল ওয়ার্ডও ইউজ করা যাবে না। এতটুকু বুঝছেন? সবাই কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার জি, স্যার। দেখেন আমাদের এক্সটার্নাল টাইটেল গেল, যেটা বললাম যে 5টা ডাব্লিউ কোশ্চেন থাকা লাগবে, বেশি লেন্দি হওয়া যাবে না, বেশি শর্ট হওয়া যাবে না, ভেগ হওয়া যাবে না। আর কি বলছি, কোনো জাজমেন্টাল ওয়ার্ড ইউজ করা যাবে না এক্সটার্নাল টাইটেলে। এক্সটার্নাল টাইটেলের পরে আমাদের একটা ইন্টারনাল টাইটেল বা ইন্টারনাল কভার পেজ আসবে না? এই স্যার। এক্সটার্নাল টাইটেল পেজ আর ইন্টারনাল টাইটেল পেজের মাঝখানে কি আসবে? টাইটেল ফ্লাই বা একটা সাদা পেজ আসবে। ঠিক আছে, দেখেন টাইটেল ফ্লাইট কি জিনিস? ব্ল্যাঙ্ক শিট অফ পেপার বিটুইন দ্য কভার এন্ড ইন্টারনাল টাইটেল পেজ। তার মানে কভার হচ্ছে এক্সটার্নাল টাইটেল পেজ আর ইন্টারনাল টাইটেল পেজ তো বুঝতেছি নি কোনটা। এই দুইটার মাঝখানে যে সাদা ব্ল্যাঙ্ক শিট বা সাদা পেজটা থাকবে ওইটাকেই বলে হচ্ছে কি টাইটেল ফ্লাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে টাইটেল পেজ হ্যাজ 4 পার্টস। টাইটেল অ্যাজ স্টেটেড অন দ্য এক্সটেরিয়র কভার, মানে হচ্ছে আপনার এক্সটেরিয়র বা শক্ত মলাটের উপরে বা একদম বাইরের কভারের যেই টাইটেলটা থাকবে সেম টাইটেলটাই হচ্ছে আপনি আপনার ইন্টারনাল টাইটেল পেজের ভিতরেও ইনক্লুড করবেন বা একই টাইটেল থাকবে ভিতরেও। দ্য রিসিপিয়েন্ট অফ দ্য রিপোর্ট, রিপোর্টটা আপনি কার বরাবর সেন্ড করতেছেন, এটা আসলে রিসিভ করবে কে? আপনারা লিখেন না যে সাবমিটেড টু অমুক স্যার, এক্স ওয়াই জেড স্যার, এরকম কিছু একটা লিখেন না? জি স্যার। তারপর নাম থাকবে দা প্রিপেয়ারের, তারপর কি লিখেন? সাবমিটেড বাই লিখেন না? মানে এটা কে সাবমিট করতেছে? সাবমিটেড বাই ক খ গ, মানে কে সাবমিট করতেছে তার নাম থাকবে, তারপর থাকবে ডেট, ডেট অফ সাবমিশন, কত তারিখ সাবমিট করতেছেন। এই হচ্ছে আমাদের ইন্টারনাল টাইটেল পেজের কাহিনী, যে একদম উপরে থাকবে হচ্ছে আপনার এক্সটার্নাল কভারে যে টাইটেলটা থাকবে ওইটাই আপনি ইউজ করবেন। এরপর থাকবে হচ্ছে কাকে সাবমিট, মানে কার বরাবর আপনি পাঠাচ্ছেন বা এটা রিসিভার কে, তার নাম থাকবে। তারপর থাকবে হচ্ছে এটার প্রিপেয়ারার বা এটার প্রস্তুতকারক কে, এটা কে বানাইছে বা কে সাবমিট করছে তার নাম থাকবে। আর তারপর থাকবে হচ্ছে ডেট, যেটা কত তারিখ সাবমিশন করা হয়েছে। বোঝা গেছে? আমি কি জি সামনের স্যার। দিকে আগাবো? জি স্যার। আজকে কি আপনাদের সবার ঘুম আসতেছে নাকি? সবাই না, মিস স্যার। করে বসে আছে। আচ্ছা, এরপর দেখেন যে আমাদের একটু বলেন তো যে এই যে যদি একটু বলতে পারেন, সবাই একটু আনমিউট করেন, সবাইকে জিজ্ঞেস করতেছি। যদি আচ্ছা। বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা তখন মানে কথা শুনছেন, আর না বলতে পারলে বুঝবো যে কথা শুনেন নাই। আমাদের একটা রিপোর্টের একদম ফার্স্টে কি থাকবে বলেন তো? একদম প্রথমে উপরের পেজটা কি থাকবে? টাইটেল কভার স্যার। কভার থাকছে, এটাকে কি কভার বলে? এক্সটার্নাল না ইন্টারনাল? এক্সটার্নাল কভার। এক্সটার্নাল কভার। এক্সটার্নাল কভারের পরে কি থাকবে? ফ্লাই। টাইটেল ফ্লাই তারপর কি থাকবে? এক্সটার্নাল। ইন্টারনাল কভার ইন্টারনাল কভার। তারপর তারপর সব পড়া নাই। আপনার চিন্তা করে বলেন, কমন সেন্স কি বলে কি থাকবে? লেটার অফ ট্রান্সমিট। হ্যাঁ, লেটার অফ ট্রান্সমিটাল থাকবে। আচ্ছা এবার বলেন, এই চারটা যে বললাম এই চারটা পেজের পেজ নাম্বার কিভাবে দিব? রোমানে স্যার পেজ নাম্বার থাকবে না তো স্যার? প্রথম তিনটা পেজের কোনো পেজ নাম্বার Page number থাকবেও না, থাকবে। আমি গণবো না। জি স্যার। 4 নাম্বার যেটা লেটার অফ ট্রান্সমিটাল, এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে দিব না কিন্তু স্যার কাউন্ট করতে হবে স্যার। হ্যাঁ, এটার ক্ষেত্রে দিব না কিন্তু কাউন্ট করব। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপর দেখেন
মানে লেটার অফ ট্রান্সমিটাল আসলে কি থাকে? কভার লেটার অর কভার মেমোরেন্ডাম অ্যাড্রেসেস দ্য রিসিভার অফ দ্য রিপোর্ট অ্যাজ ইন এ লেটার উইথ 5 পার্টস। মানে হচ্ছে আপনি এই লেটার অফ ট্রান্সমিটাল বা কভার লেটার বা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার, এটাকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন। আপনি এটাকে লেটার অফ ট্রান্সমিটালও বলতে পারেন, কভার লেটারও বলতে পারেন, ফরওয়ার্ডিং লেটারও বলতে পারেন। এই লেটারটা আপনি লিখতেছেন কার উদ্দেশ্যে? এটা আপনি লিখতেছেন আপনার রিপোর্টটা যে রিসিভ করবে রিসিভারের উদ্দেশ্যে। তো রিসিভারের উদ্দেশ্যে আপনি পুরো লেটারটাকে 5টা ভাগে ভাগ করবেন এখানে। মানে আপনার এখানে 5টা ভাগ থাকবে পুরো লেটারের। প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হচ্ছে অথরাইজেশন। ওপেনিং ওয়ার্ডস রেফার টু দ্য রিকোয়েস্ট মেড ফর প্রিপেয়ারিং দ্য রিপোর্ট ইনক্লুডিং দ্য ডেট দ্য রিকোয়েস্ট ওয়াজ মেড। Sometimes the actual report request is included in the report as supplementary information. মানে হচ্ছে দেখেন, আপনি আপনার এই কভার লেটার বা এই ফরওয়ার্ডিং লেটারের একদম শুরুতে আপনার বরাবর অবশ্যই কেউ একজন চাইছিল যে তুমি এরকম ডাটার উপর বেস করে একটা রিপোর্ট দাও। মানে হচ্ছে আপনাকে একটা চিঠি দিছিল। সাপোজ আমি মুস্তাফিজকে একটা চিঠি দিলাম যে মুস্তাফিজ আপনি হচ্ছে আপনাদের ব্যাচের সবার কি বলবো অ্যাটেন্ডেন্সের উপরে আমাকে একটা রিপোর্ট দেন। তো মুস্তাফিজ হচ্ছে আপনাদের ব্যাচের সবার অ্যাটেন্ডেন্স অ্যানালাইসিস করে আমাকে একটা রিপোর্ট দিবে। তো ওই রিপোর্টটা আমাকে দেওয়ার সময় ও একটা কি কভার লেটার বা সাপ্লিমেন্টারি লেটার, সরি সাপ্লিমেন্টারি লেটার না, কভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার বা ট্রান্সমিটার লেটার অ্যাড যদি করে, তাহলে ও হচ্ছে ওইটার অথরাইজেশন পার্টে লিখবে যে স্যার আপনি আমাকে বলছিলেন একটা রিপোর্ট দেওয়ার জন্য এবং আপনি আমাকে এই চিঠিটা পাঠাইছিলেন এই রিপোর্টটার জন্য। সো মানে এইটা হচ্ছে রেফারেন্স। মানে আপনি বলে দিবেন যে আপনার কাছে চাওয়া হয়েছিল এই জন্যই আপনি দিচ্ছেন, আপনি এমনি না দেন নাই। এবং এজ এ রেফারেন্স হিসেবে আপনার কাছে যে চিঠিটা পাঠানো হয়েছিল, আমি মুস্তাফিজের কাছে যে চিঠিটা দিছি যে মুস্তাফিজ তুমি আমাকে 4 টু সবার অ্যাটেন্ডেন্স অ্যানালাইসিস করে বলো তারা কেমন ক্লাস করে, ওই চিঠিটা মুস্তাফিজ হচ্ছে সাপ্লিমেন্টারি পার্টে অ্যাড করে দিবে প্রমাণ হিসেবে। কথা কি বোঝা গেছে জি স্যার। নাকি আরেকবার বলবো? বলেন। আচ্ছা, এই লেটার অফ ট্রান্সমিটালের অথরাইজেশন পার্টে কি আসবে সাজ্জাদ? জি স্যার। বলেন তো কি আসবে? লেটার অফ অথরাইজেশন পার্টে স্যার হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি স্যার। হায় হায়, আসিফ বলতে পারবেন? আসিফ কি শর্ট বাউন্ডারি খেলতে গেছেন? আসিফ জি স্যার। স্যার আমি একটু স্যার 10 মিনিটের জন্য স্যার ছিলাম না স্যার ক্লাসে, শর্ট বাউন্ডারি? একটু সমস্যা। না স্যার একটু সমস্যা আছে স্যার ওর জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে বলতে পারবেন? রোল নাম্বার 15 বলতে পারবেন? না স্যার। রোল নাম্বার 16 বলতে পারবেন? স্যার একটু পারবো। একটা রিপোর্ট ওই যে আপনি বললেন যে মোস্তাফিজের কাছে দিলেন, এরপর হ্যাঁ। মোস্তাফিজ ওই রিপোর্টটার করবে জানি। আচ্ছা আর কেউ কি ট্রাই করবেন? রোল নাম্বার 20, রোল নাম্বার 2? স্যার আমি বলি। হ্যাঁ বলেন বলেন। স্যার যে আপনি যেটা বলছেন যে মুস্তাফিজকে বললেন যে এই যে আমাদের ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স শিটের একটা রিপোর্ট তৈরি করে দিতে, তারপর ও রিপোর্টটা তৈরি করবে, সাথে কভার লেটারে হচ্ছে ডেট সহ সেটা cover করবে। না ব্যাপারটা এরকম না। অথরাইজেশন পার্টটা মানে হচ্ছে স্যার আপনি মানে আপনি যে রিপোর্টটা দিতে বলছেন ওই রিপোর্টের একটা রেফারেন্সটা স্যার আপনাকে মানে হচ্ছে add করে আমি যে দিবে। আপনার কাছে রিপোর্টটা চাইছি, আমি এটার কিন্তু একটা আপনার কাছে reference। একটা চিঠি পাঠাইছিলাম, আমি কিন্তু মুখে মুখে বলি নাই যে তুমি আমাকে একটা মানে আমাকে একটা রিপোর্ট দিবা। আমি আপনার কাছে একটা রিকোয়েস্টিং লেটার পাঠাইছিলাম যে মুস্তাফিজ তুমি এই কাজটা করবা। জি স্যার। আপনি অথরাইজেশন পার্টের মধ্যে আমি যে আপনাকে একটা চিঠি দিছিলাম ওইটার রেফারেন্সটা দিয়ে দিবেন যে ভাই আপনি আমার কাছে চাইছিলেন এজন্য আমি দিছি, আমি এমনি দিই নাই। ঠিক আছে? জি স্যার। এবং প্রমাণ হিসাবে আমি আপনাকে যে চিঠিটা দিছিলাম ওইটার একটা ফটোকপি লাস্টে অ্যাটাচ করে দিবেন সাপ্লিমেন্টারি পার্টের মধ্যে। এটাই হচ্ছে অথরাইজেশন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে ট্রান্সমিটার ডিটেইলস, এটার বাংলা হচ্ছে আপনি রিপোর্টটা যদি, আমি মনে করেন আমার একটা কোম্পানি আছে, মনে করেন আমার কোম্পানির নাম হচ্ছে কি বলবো হাই হাই কোম্পানি। তা আপনি হচ্ছে আমার কোম্পানি বরাবর যখন রিপোর্টটা সেন্ড করবেন, মুস্তাফিজ যখন রিপোর্টটা হচ্ছে আমার কোম্পানি বরাবর পাঠাবে, ওর কাছে রিপোর্টটা কে চাইছিল? আমি চাইছিলাম। ঠিক আছে? রিপোর্টটা কার হাতে পৌঁছাবে বা রিপোর্টটা আমার কোম্পানিতে আসার পরে কে হ্যান্ডেল করবে, এই ব্যাপারটা হচ্ছে রিপোর্টের উপরে ডিটেলস বলা থাকতে হবে এই ট্রান্সমিটাল বা ফরওয়ার্ডিং লেটারের মধ্যে। এটা হচ্ছে ট্রান্সমিটাল বা ফরওয়ার্ডিং লেটারের সেকেন্ড পার্ট। এই যে দেখেন এখানে বলা আছে যে puts into words the handing over of the report to the recipient in person। মানে কার হাতে হ্যান্ড ওভার করা হবে রিপোর্টটা তার সম্পর্কে তার নাম লেখা থাকবে যে
ইট উইল বি হ্যান্ড ওভার টু XYZ হাই কোম্পানি, মনে করেন ম্যানেজার সামথিং সামথিং সামথিং, এরকম তার ডেজিগনেশন, তার নাম, তার কোম্পানি, এগুলো বলা থাকবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার লেটার অফ ট্রান্সমিটাল বা ফরওয়ার্ডিং লেটার, বা হচ্ছে এটাকে আমরা আরো কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি হচ্ছে কি বলতে পারি, লেটার অফ ট্রান্সমিটাল, ফরওয়ার্ডিং লেটার, অথবা কি বলতে পারি, কেউ বলেন কি কি বলতে পারি? অথরাইজেশন লেটার। অথরাইজেশন তো হচ্ছে এটার একটা পার্ট, বাট এই যে লেটার অফ ট্রান্সমিটাল, এটার আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার আর একটা হচ্ছে কি, এখানেই লিখা আছে একদম উপরে বাম দিকে কোনায় দেখেন, কভার লেটার। এটারে কভার লেটারও বলে বা কভার মেমোরেন্ডামও বলে। আচ্ছা যাই হোক, আশা করি স্যার এগুলো পরীক্ষার সময় লিখবো কেমনে? লাড্ডু খাবো? এগুলো হচ্ছে নিজের ভাষায় বানায় বানায় লিখবেন, পুরা বুঝবেন, মাথায় রাখবেন, নিজের ভাষায় বানায় বানায় লিখবেন। এত আচ্ছা। অনেক প্রফেশনাল প্র্যাকটিস অনেক হ্যাঁ। করেছেন। আমি হচ্ছে আপনাদেরকে মাত্র 65টা কোশ্চেনের একটা শিওর সাকসেস সাজেশন দিব পরীক্ষার আগে দিয়ে, ঠিক আছে? 65টা হ্যাঁ, মানে একদম মাত্র 65টা কোশ্চেনের একটা শিওর সাকসেস সাজেশন দিব, ওইটার বাইরে একটা কোশ্চেন আসবে না পরীক্ষাতে। স্যার এমনও তো মনে হয় টোটাল 65টা কোশ্চেনই। ওইটা আপনারা পরে মিলাই দেখেন যে আসলে কি এর বাইরে কিছু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন তাহলে আমরা হচ্ছে অথরাইজেশনও বুঝলাম, আমরা ট্রান্সমিটার ডিটেইলসও বুঝলাম। এখন দেখেন যে কভার লেটারের মধ্যে আর কি কি থাকবে, আরো 3টা পার্ট আছে। কি বলছি যে কভার লেটারের 5টা অংশ। প্রথম অংশটা হচ্ছে কি অথরাইজেশন, তারপরের অংশটা কি ট্রান্সমিটার ডিটেইলস, কার বরাবর বা কার হাতে আমি রিপোর্টটা হ্যান্ডওভার করব। এরপর দেখেন ব্যাকগ্রাউন্ড এন্ড মেথোডোলজি, মানে হচ্ছে ব্রিফলি সাজেস্ট রিসার্চ মেথডস এমপ্লয়েড এন্ড গিভ দ্য রিডার ফিল রিগার্ডিং স্কোপ এন্ড লিমিটস অফ দ্য রিপোর্ট। It should include authors as well as involved committee members' background and qualifications. মানে হচ্ছে আপনি আপনার কভার লেটারের এই 3 নাম্বার পার্ট, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এন্ড মেথোডোলজি, এখানে হচ্ছে সংক্ষেপে আপনি এই অ্যানালাইসিসটা করার জন্য কোন ধরনের মেথড ইউজ করছেন বা টেকনিক ইউজ করছেন, এবং এই অ্যানালাইসিস গুলা করার পরে আপনি কোন কোন ফিল্ড গুলাতে ব্যাপারটা নিয়ে আসলে কাজ করা যেতে পারে, কোন কোন ফিল্ড গুলাতে ফোকাস করা যেতে পারে, কোন কোন ফিল্ডে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, এই ব্যাপারগুলো সম্পর্কে কিছু বলবেন। এবং আপনার এই রিপোর্টটা প্রস্তুত করার সময় আপনি নিজে এবং আপনাকে আপনার কোম্পানির যারা অ্যাসিস্ট করছে টেকনিক্যাল এক্সপার্ট, তাদের একটা শর্ট সামারি, তাদের কোয়ালিফিকেশন এবং ব্যাকগ্রাউন্ডের, যে তারা কে কোথা থেকে পাস করছে, তারা কে কত বড় মানে কি বলবো ওস্তাদ বা পণ্ডিত, এগুলো একটু বলে দিবেন। বুঝতে পারছেন? অনেক কিছু লিখতে হবে স্যার। আবার বলবো? হ্যাঁ, আমি একটা করে পয়েন্ট বলি আর আপনারা এরকম সাইলেন্ট হয়ে যান কেন? এইটা কি আরেকবার বলবো? জি স্যার একটু বলেন। মানে যদি আরেকবার বলা লাগে বইলেন। এটা হচ্ছে আপনি যে রিপোর্টটা সাবমিট করতেছেন, মনে করেন আমি অ্যানালাইসিস অফ দি অ্যাক্সিডেন্ট ডাটা অফ বাংলাদেশ। এখন আমি বাংলাদেশের অ্যাক্সিডেন্ট ডাটাগুলো অ্যানালাইসিস করার জন্য তো অবশ্যই কোনো একটা পার্টিকুলার টেকনিক বা মেথোডোলজি ব্যবহার করছি। মেথোডোলজি মানে কি মেথড। আমি তো অবশ্যই ডাটাগুলো কোনো একটা মেথড ফলো করে অ্যানালাইসিস করছি, নাকি এমনিতেই মনে করেন ডাটা নিয়ে মন্তব্য বলছি ডাটা অ্যানালাইসিস হয়ে গেছে? না স্যার, অবশ্যই কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড বা সায়েন্টিফিক মেথডে ডাটাগুলো কি আমি অ্যানালাইসিস করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাইছি। আমি কোন মেথডটা ফলো করছি বা আমি কিভাবে ডাটাগুলো প্রসেস করছি, এই ব্যাপারটা হচ্ছে আমাকে সামারি আকারে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড এন্ড মেথোডোলজির মধ্যে। এবং এটাও বলতে হবে যে আমার আসলে কাজ করার ক্ষেত্র কোনটা। আমি এই ডাটাগুলো অ্যানালাইসিস করে দেখছি যে আমি যদি রাস্তাঘাটে পেডেস্ট্রিয়ান ক্রসিং যত্র কমাই দিতে পারি, যে মানুষ ইচ্ছা মতো রাস্তা পার হইতে পারবে না। আমি দেখছি আমি যদি ফুট ওভার ব্রিজ ইন্ট্রোডিউস করি, আমি দেখছি আমি যদি আন্ডারগ্রাউন্ড পাসিং বানাই দিই, এই কাজগুলো যদি করতে পারি তাহলে হচ্ছে অ্যাক্সিডেন্ট কমবে মানে রাস্তাঘাটে। এই যে কাজ করার যে ক্ষেত্র বা স্কোপ, এই জিনিসগুলো আপনাকে সামারি করে বলে দিতে হবে যে তুমি এই জায়গায় ফোকাস করতে পারো। এবং এই পুরা কাজগুলা করার সময় কাজগুলা করছে কে? আমি করছি না, আমি হচ্ছে অথর। আমি হচ্ছে কে? আমি হচ্ছে অথর। আমি ছাড়াও আমার তো মাথায় এত বুদ্ধি শুদ্ধি নাই, আমাকেও তো নিশ্চয়ই আমার কোম্পানির বড় বড় সিনিয়র এক্সপার্ট যারা আছে তারা ব্যাপারটাতে সহযোগিতা করছিল। তো তাদের কোয়ালিফিকেশন এবং ব্যাকগ্রাউন্ডেরও একটা সামারি দিতে হবে, যে তারা মনে করেন আমাকে মনে করেন হেল্প করছে বুয়েটের একজন স্যার, মনে করেন বুয়েটের একজন স্যারের নাম আমরা দেখছিলাম হাদিউজ্জামান স্যার, বা মনে করেন আমানত স্যার, মানে যে ফিল্ডেরই হোক, আমি আন্দাজে নাম বলতেছি আর কি। তো এই স্যারদের নাম এবং স্যাররা যে আসলে বুয়েটের প্রফেসর, এই বিষয়ে অনেক মানে বড় এক্সপার্ট, এই কথাবার্তাগুলো বলে দিতে হবে হচ্ছে ফরওয়ার্ডিং লেটারের মাঝখানের পার্টটাতে।
বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন যে হাইলাইটস, information briefly mentioning conclusions should be included. For friendly audience, be precise about your conclusion. For less friendly audience, conclusion should be more general than precise. আচ্ছা, এই হাইলাইট কি? হাইলাইট তো সবাই বুঝি আমরা, ক্রিকেটের হাইলাইট আমরা সবাই দেখি, ভালো ভালো শট বা ভালো ভালো আউট গুলো আমরা বারবার হাইলাইটে দেখি। জি স্যার, রিপোর্টের হাইলাইট হচ্ছে, বলেন বলেন, হ্যাঁ কি বলছেন মুস্তাফিজ? মেইন পয়েন্ট গুলা মেইন দেখানো। পয়েন্ট গুলো মানে হচ্ছে ওরে আসি আছে মিউট করে। আচ্ছা সমস্যা নেই, ছিল সমস্যা নেই। আমরা হচ্ছে আমি খেয়াল করি না। রিপোর্টের কনক্লুশনে আমরা যখন যাব, একটা রিপোর্টের কনক্লুশনে আস্তে আস্তে তো অনেকগুলা পার্ট বা অনেক পথ অতিক্রম করে আসতে হবে। ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, লিটারেচার রিভিউ, ডাটা অ্যানালাইসিস, ডিসকাশন। তো কনক্লুশন পর্যন্ত যাইতে যাইতে একজন মানুষের পুরো রিপোর্টটা পড়ার ধৈর্য নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সে যেন আপনার এই ফরওয়ার্ডিং লেটারটা পড়েই বুঝতে পারে যে ভিতরে আসলে কি আছে। ওই জন্য হচ্ছে হাইলাইটের মধ্যে আপনি আপনার পুরো কনক্লুশনের একটা সংক্ষিপ্ত সামারি দিবেন। বুঝতে পারছেন? জি স্যার, মানে পুরো থিসিসের একটা সামারি স্যার, মানে পুরো থিসিস না, শুধুমাত্র কনক্লুশনের মধ্যে যা আছে কনক্লুশনের মধ্যে। আচ্ছা ঠিক আছে। এবং সামারিটা করার সময় আপনি প্রিসাইজ কখন হবেন, মানে মোর, মানে আপনি একদম নির্দিষ্ট করে বলে দিবেন যে এই কাহিনী হইছে। আপনি তখনই হচ্ছে নির্দিষ্ট করে আপনার পুরো কনক্লুশনটাকে বলবেন যখন হচ্ছে আপনার রিডার বা যারা এটা পড়বে তারা হচ্ছে ফ্রেন্ডলি হবে, মানে বেশি একটা আপনার সাথে মানে ঝামেলা করবে না। বাট আপনি যদি এরকম কারো কাছে রিপোর্টটা পাঠান যে হচ্ছে আসলে মানে একটু ঝামেলা করতে চাচ্ছে বা ঝামেলা করবে, সেই ক্ষেত্রে আপনার এই 4 নাম্বার বা হাইলাইট পার্টটা হইতে হবে মোর জেনারেল ফর্মে থাকতে হবে। মানে রিডার যেন আসলে পয়রা বুঝতে না পারে আপনি ভিতরে কার পক্ষ নিছেন, আপনি কি কয়ের পক্ষ নিছেন না ক্ষয়ের পক্ষ নিছেন। মানে বোঝা গেছে? জি স্যার। আর লাস্টের পার্টটা কি? courteous ending, acknowledge those who assisted, suggest willingness to respond to further questions or indicate later reports or more research findings will be forthcoming. এটা জি হবে, এটা এইচ হয়ে গেছে এখানে। স্যার আরিফ মনে স্যার রিকোয়েস্ট, আরিফকে তো অ্যাকসেপ্ট করলাম মনে হয়, একটু দেখি তো। আচ্ছা জি স্যার, মাত্র আসছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা কয় নাম্বার পেজে ছিলাম? এই তো স্যার, এটাতে স্যার। স্ক্রিন কি দেখতেছেন এখন? জি স্যার। জি স্যার। এটা বানান ভুল আছে, এটা জি হবে, ফোর্থকামিং। মানে হচ্ছে আপনি আপনার এই রিপোর্টটা তৈরি করার সময় যারা আপনাকে সাহায্য সহযোগিতা করছে তাদেরকে একটা ধন্যবাদ দিবেন যে আমার মামা আমাকে হেল্প করছে, আমার চাচা আমারে হেল্প করছে, বা আমার বস আমাকে হেল্প করছে, ঠিক আছে, আমাকে ডাটা দিছে বা আমাকে মানে গাইডলাইন দিছে, তাদেরকে একটা ধন্যবাদ দিয়ে আপনি শেষ করবেন। এবং হচ্ছে ফিউচার রিসার্চ, মানে হচ্ছে এটা নিয়ে ফার্দার আর কি কাজ করা যাইতে পারে ওই ব্যাপারে একটা ধারণা দিয়ে হচ্ছে আপনি আপনার রিপোর্টটা শেষ করবেন। তাহলে লেটার অফ ট্রান্সমিটালের মধ্যে কয়টা পার্ট বললাম আমরা? 5টা না? 5টা। জি স্যার। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল অথরাইজেশন। অথরাইজেশন। আমি অথরাইজেশন পুরোটাই লিখি। তারপরটা কি ছিল? ট্রান্সমিটাল ডিটেইলস। তারপরটা কি ছিল? ব্যাকগ্রাউন্ড এন্ড মেথোডোলজি। হ্যাঁ, তারপরটাতে লেখাই আছে এখানে যে ব্যাকগ্রাউন্ড এন্ড মেথোডোলজি, হাইলাইটস আর হচ্ছে কার্ডিয়াস এন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেটার অফ ট্রান্সমিটালের 5টা অংশ। আচ্ছা, এরপর দেখেন লেটার অফ ট্রান্সমিটালের পরে কি আসবে? টেবিল অফ কন্টেন্ট বা ইন্ডেক্স আসবে। ইন্ডেক্সের পেজ নাম্বার কিসে দিবেন? রোমান নিউমেরাল না অ্যারাবিক নিউমেরাল? রোমান নিউমেরিক। রোমান স্যার। রোমান কি ছোট হাতের না বড় হাতের হবে? ছোট হাতের স্যার। মানে এভাবে দিবেন তাই না? স্যার এভাবে দিব না, ছোট হাতের রোমান হরফে দিব। আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট তাহলে আমরা দেখি যে দেখেন প্রিপেয়ার টিওসি মানে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, লাস্ট আফটার অ্যাসাইনিং হেডিং এন্ড ফাইনাল পেজ নাম্বার। মানে টেবিল অফ কন্টেন্টটা আপনি বানাবেন হচ্ছে একদম সবার লাস্টে। আপনি হচ্ছে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিয়ে দিবেন, প্রত্যেকটা পেজে যে হেডিং বা টাইটেল আছে এই জিনিসগুলো ইনক্লুড করবেন। তারপর আপনি কি দিবেন? একদম লাস্টে গিয়ে পেজ নাম্বার দিবেন, লাস্টে গিয়ে হচ্ছে টেবিল অফ কন্টেন্টটা তৈরি করবেন বা ইন্ডেক্সটা তৈরি করবেন। প্লেস টিওসি জাস্ট বিফোর দ্য রিপোর্ট বডি। আর টেবিল অফ কন্টেন্টটা আসবে কই? আসবে হচ্ছে রিপোর্টের মেইন বডির ঠিক আগে।
তার মানে আপনার হচ্ছে লেটার অফ ট্রান্সমিটাল বা ফরওয়ার্ডিং লেটারের পরে কিন্তু আরো জিনিসপত্র বাকি আছে। কি কি বাকি আছে বলেন তো? অ্যাবস্ট্রাক্ট বাকি আছে না? জি স্যার। অ্যাকনোলেজমেন্ট বাকি আছে না? এই জিনিসগুলা দিয়ে জাস্ট চ্যাপ্টার 1 বা ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, এই চ্যাপ্টারটা শুরু করার ঠিক আগের পেজে হচ্ছে আপনি আপনার টেবিল অফ কন্টেন্টটা অ্যাড করবেন। ঠিক আছে? বুঝি নাই স্যার, আবার একটু বলুন স্যার। আবার বলতাম? আচ্ছা জি স্যার। দেখেন, আমরা যদি একটু সিরিয়ালি আগাই, আমরা যদি একটু সিরিয়ালি দেখি, আমাদের প্রথমে হচ্ছে এক্সটার্নাল কভার, তাই না? জি স্যার। এরপরে হচ্ছে কি টাইটেল ফ্লাই, টাইটেল এরপরে কি ইন্টারনাল কভার, কভার, এরপরে কি লেটার অফ ট্রান্সমিটাল অথবা কি ফরওয়ার্ডিং লেটার অথবা কভার লেটার অথবা আর কি বলা যায় কভার মেমোরেন্ডাম মনে হয়। মেমোরেন্ডাম। জি স্যার। আচ্ছা, এরপরে তো আমরা স্লাইডে দেখতেছি কি টেবিল অফ কন্টেন্ট চলে আসছে, জি স্যার। কিন্তু এরপরে কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনার আরো জিনিসপত্র আছে। কি কি আছে? এই যে অ্যাবস্ট্রাক্ট, অ্যাকনোলেজমেন্ট, এগুলো আছে না? জি স্যার। এগুলা দিয়ে টিয়ে শেষ করার পরে আপনি যখন প্রথম চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন শুরু করবেন, আমি শুধু ইন্ট্রো লিখলাম সংক্ষেপে, জি স্যার। চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন যখন শুরু করবেন ঠিক তার আগে হচ্ছে আপনি আপনার এই টেবিল অফ কন্টেন্ট টিওসিটা লাগাই দিবেন। ইন্ট্রোডাকশন আগে স্যার এটা লাগাই দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটাই বলছে এখানে যে তার এই যে অল হেডিংস ইন টেবিল অফ কন্টেন্ট শুড, আচ্ছা দেখেন, শুড প্যারালাল টু দোজ ইন টেক্সট। এটার মানে কি? অল হেডিং ইন টেবিল অফ কন্টেন্ট শুড বি প্যারালাল টু দোজ ইন টেক্সট। আচ্ছা, এটার মানে হচ্ছে এটা সাদা পেজ লাগবে এটা বুঝাইতে গেলে। এখানে দেখি, আচ্ছা এখানে মনে হয় বোঝানো যাবে। দেখেন, মনে করেন আপনি যখন একটা রিপোর্টের পিডিএফ ভার্সন দেখেন, আচ্ছা আমি একটা পিডিএফ ভার্সন দেখি তাহলে মনে আরো ভালো বুঝবো। এই পয়েন্টটা কি বলছে একটু বাংলায় বলেন তো, তাহলে বুঝতে পারবেন। এই পয়েন্টটা আরেকবার পড়েন। অল হেডিং ইন টেবিল অফ কন্টেন্ট শুড প্যারালাল টু দোজ ইন টেক্সট। এটার মানে কি বলেন? মানে স্যার সিরিয়ালি বলো আসবে স্যার। স্যার, মানে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এরকম সিরিয়ালি আসবে না বাবা, ব্যাপারটা আসলে এরকম না। দেখেন, অল হেডিং ইন টেবিল অফ কন্টেন্ট মানে টেবিল অফ কন্টেন্টের ভিতরে আপনি দেখবেন কিছু হেডিং থাকবে। এই হেডিং এরকম গুলো প্যারালাল হচ্ছে থাকবে। কোনো কিছু একটা প্যারালাল হইতে হবে। এখন কিসের প্যারালাল হইতে হবে? টেক্সটটা স্যার প্যারালাল হতে হবে, কিন্তু কিসের স্যার? টেক্সটের প্যারালাল। টেক্সট বলতে আমি কি বুঝতেছি? লেখা। ওই যে ভিতরে আপনি চ্যাপ্টার গুলা লিখবেন না, জি স্যার। ওই চ্যাপ্টারের মানে লাইন গুলা যেখান থেকে শুরু করবেন বাম দিক থেকে, ওটার প্যারালাল। দেখি চ্যাটের মধ্যে আপনারা কে কারে কি কি বলছেন। বাপরে, আমার নেট মাত্র আসছে। আরে বুঝতে পারছি। আর আসিফ জানি কি লিখতে কোনিকা বাসের গতি তো বলতেছে। আচ্ছা দেখেন, একটা পিডিএফ দেখতেছেন? জি স্যার। এই পিডিএফটার দেখেন, আমরা যদি সিরিয়ালে আগাই, এই পেজটা কি এক্সটার্নাল কভার না? জি স্যার। জি স্যার। এটার মধ্যে কোনো ইন্টারনাল মানে টাইটেল ফ্লাই নাই। এটার মধ্যে এক্সটার্নাল কভারের উপরে ডাইরেক্ট কি চলে আসছে? ইন্টারনাল কভার চলে আসছে। আচ্ছা, এরপর দেখেন ডেডিকেটেড টু মাই ফ্যামিলি, এটা হচ্ছে ওই ইন্টারনাল, সরি এটা হচ্ছে ওই টাইটেল ফ্লাইটা। এটা আসলে নরমালি আমরা রিপোর্টের ক্ষেত্রে কি করব? এক্সটার্নাল কভার আর ইন্টারনাল কভারের মাঝখানে দিব। আচ্ছা, এরপর দেখেন এখানে অনেক কথাবার্তা বলছে। এটা কে লিখছে না লিখছে, সাইন টাইম করছে, ডিক্লারেশন দিছে যে আমরা কোনো কাজ কারো কাছ থেকে কপি করি নাই, একনলেজমেন্ট দিছে কার কাছে কৃতজ্ঞ, তারপর অ্যাবস্ট্রাক্ট লিখছে। তারপর কি এই টেবিল অফ কন্টেন্ট শুরু হইলো না? জি স্যার। দেখেন টেবিল অফ কন্টেন্টের হেডিং হচ্ছে এগুলা। এই যে কমেন্ট, কই কমেন্ট, এটা কি? এই যে হেডিং। এটা হচ্ছে হেডিং। আমার চ্যাপ্টার 1 এর যে টেক্সট মানে হচ্ছে, দেখেন এই যে চ্যাপ্টার 1 এর টেক্সট কই, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর টেক্সট না? জি স্যার। এইটা হচ্ছে ওই যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমি যে ইন্ট্রোডাকশন লিখছি ওটার কি হইতে হবে? প্যারালাল হতে। এটাই বলছে যে টেক্সট মানে মেইন চ্যাপ্টারের টেক্সট আর হচ্ছে হেডিং এর টেক্সট একই লাইনে থাকতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন ঠিক টেবিল অফ কন্টেন্টের পরপরই কি ইন্ট্রোডাকশন শুরু হয়ে গেছে না? জি স্যার। মানে হচ্ছে আমি কি বললাম যে চ্যাপ্টার 1 শুরু করার ঠিক আগে হচ্ছে কি এড করতে হবে? টেবিল অফ কন্টেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সাইড আবার দেখতেছেন না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলা আছে, টেবিল অফ টেবিল। এটা কই গেল?
এই দেখেন টেবিল অফ টেবিল মানে হচ্ছে আমার লিস্ট অফ ফিগার, লিস্ট অফ টেবিল, এই জিনিসগুলো হচ্ছে টেবিল অফ কন্টেন্টের পরে, মানে লিস্ট অফ ইলাস্ট্রেশন, ডাটা, ভিজুয়াল এগুলো দিতে হবে। মানে হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, যে আমার প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশনটাকে আমি আমার 5টা ভাগে ভাগ করছি, এরপরে চ্যাপ্টার লিটারেচার রিভিউ এটাকে আবার 6টা ভাগে ভাগ করছি। এই জিনিসগুলো বলার পরে টেবিল অফ কন্টেন্টে আপনার আসবে কি লিস্ট অফ ফিগার, আর কি আসবে লিস্ট অফ টেবিল। তারপর যদি কোনো মানে দেখি আমরা কি আছে একটু দেখলে আরো ভালো বুঝতে পারবো। এই যে দেখেন আমাদের এই তো গেল হচ্ছে মেইন টেবিল অফ কন্টেন্ট, তাই না? চ্যাপ্টার 4 এ হচ্ছে 4টা ভাগে ভাগ করছে, ইন্ট্রোডাকশন দেখতেছেন না, জি স্যার, সার্ভে কনটেক্সট, স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স এন্ড ওভারভিউ। এরকম টেবিল অফ কন্টেন্ট দেওয়ার পরে দেখেন কি আসছে, লিস্ট অফ টেবিল আসছে। জি স্যার, টেবিল 2.1 কি, টেবিল 2.2 কি, টেবিল 2.1 হচ্ছে স্ট্যাটাস অফ ইনল্যান্ড ওয়াটারওয়ে, টেবিল 2.2 হচ্ছে স্ট্যাটাস অফ আমার মাথা। আর দেখেন তারপর কি আসছে, ফিগার, লিস্ট অফ ফিগার। তারপর শুরু হয়েছে চ্যাপ্টার 1 সবকিছু শেষ করার পরে। এবার এখানে দেখেন এখানে কিছু আবার লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, এই যে আইডব্লিউটি কি কি, এসকিউ কি, মিনিংগুলা কি? মিনিং গুলো দিয়ে এগুলা বলে টলে দিয়ে তারপর হচ্ছে আমার চ্যাপ্টার 1 শুরু হয়েছে। ঠিক আছে, অনেক ঝামেলা করছে। অনেক ঝামেলা করে নাই, এভাবেই কাজ করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটা। আচ্ছা, এরপর দেখেন আপনি আপনার টেবিল অফ কন্টেন্ট শেষ করলেন একেবারে, লিস্ট অফ ফিগার, লিস্ট অফ টেবিল, মিনিং যা আছে সবকিছু দিয়ে। এরপর হচ্ছে কি ভিজুয়ালস, মানে হচ্ছে আপনি কিছু মানে ছবি টবি অ্যাড করবেন। ডিটেইলড ড্রয়িং are frequently placed in the appendix. Explicit visual aids supplementing oral presentation or supporting the report may be placed in their own section. এটার মানে কিছু বুঝছেন? এই পরীক্ষা দিয়ে ডিপ্রেশনে পড়ে যাব। এই পরীক্ষা দিয়ে ডিপ্রেশনে পড়ে যাবেন? জি স্যার, এটাই বলছি স্যার। পড়বেন না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে পরে থেকে আমি ডিপ্রেশনে পড়ে যেতেছি, তো আমি পড়লে আপনারা পড়বেন না, অসুবিধা নেই। ডিপ্রেশনে পড়লে আইমানের কাছে চলে যাচ্ছে। দূর বগি এর কাছে গেলে আরো ডিপ্রেশনে পড়ে যাবে। ডাবল ডিপ্রেশনে যাবে। আচ্ছা, কেউ ডিপ্রেশনে পড়ে, ডিপ্রেশনে পড়লে সবাই ঘরে বসে খালি খাওয়া দাওয়া করবেন, দেখবেন ডিপ্রেশন চলে গেছে। জি স্যার, ভালো ভালো খাবার রান্না করে খাওয়া দাওয়া করবেন। আর প্রফেশনাল প্র্যাকটিস পরীক্ষা দিয়ে বাসায় গিয়ে হচ্ছে কি আবার মানে কি বলবো, যার যেটা খাইতে ভালো লাগে ওটা খাবেন, দেখবেন যে মন ভালো লাগে গেছে। স্যার পরে রেজাল্ট দেখো স্যার, ডাব্বা এরপরে জি রেজাল্টও খাবো লাড্ডু। মানে যাই হোক, ওটা দেখার পর হচ্ছে আমরা আমার জন্য খাবার দাবার নিয়ে আসবেন, কিছু সমস্যা নেই। হ্যাঁ রেখে স্যার, ফুড পান্ডার থেকে স্যার অর্ডার দিয়ে দিব। হ্যাঁ, ওটা দিয়ে আপনি নিজে অর্ডার দিয়ে নিজে খায়েন, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা কই ছিলাম, আমরা ছিলাম হচ্ছে আমার মাথা ঘুরাইতেছে ভিজুয়ালস। হ্যাঁ, আমরা ছিলাম ভিজুয়ালসে। এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন আপনার পুরা রিপোর্টে আপনি কিছু ডায়াগ্রাম এড করতে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার রিপোর্টটা পড়তে হয়তো যারা রিডার তাদেরকে হেল্প করবে, কিন্তু ডায়াগ্রামটা না থাকলেও আসলে তেমন কোনো প্রবলেম হইতো না। আচ্ছা সাপোজ আমি এখানে একটু সাদা জায়গা আছে, এখানে দেখাই। দেখেন আপনার রিপোর্টে পেজ বাই পেজ আপনি আগাচ্ছেন, মনে করেন পেজ বাই পেজ আপনি আগাচ্ছেন, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ। তো মনে করেন আপনি এখানে বলছেন যে বায়োস্টে আমরা একটা 10 তলা বিল্ডিং করতে যাচ্ছি এবং ওইটার ফিজিবিলিটি অ্যানালাইসিস করব আমরা, এটা হচ্ছে আপনার রিপোর্ট। এখন ওইখানে যদি আপনি পুরো বায়োস্টের একটা ম্যাপ অ্যাটাচ করেন তাইলে ভালো, কিন্তু পুরো বায়োস্টের যদি আপনি একটা লোকেশন ম্যাপ অ্যাটাচ না করেন বা গুগল ম্যাপ অ্যাটাচ না করেন তাইলে কোনো প্রবলেম আসলে নাই। মনে করেন সেই ক্ষেত্রে আপনি যদি এমন একটা ডায়াগ্রাম অ্যাটাচ করতে চান যেটা দিলে ভালো কিন্তু না দিলে তেমন কোনো অসুবিধা নাই, ওই ডায়াগ্রামটা আপনি কোথায় অ্যাড করবেন? একদম সব শেষে লাস্টে গিয়ে এরকম একটা চ্যাপ্টার দিবেন, অ্যানেক্সার। কি দিবেন? অ্যানেক্সার। ওই ছবিটা হচ্ছে আপনি কই অ্যাটাচ করবেন? অ্যানেক্সারের মধ্যে অ্যাটাচ করবেন। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর আপনার যদি এমন কোন ছবি থাকে যেটা হচ্ছে সরাসরি আপনার রিপোর্টের সাথে সম্পৃক্ত, যেই ছবিটা না দিলে আসলে আপনার রিপোর্টটা ফুলফিল হচ্ছে না বা রিপোর্টের কোনো ইনফরমেশন ইনকমপ্লিট থাকতেছে, ওই ছবিগুলো হচ্ছে যেই চ্যাপ্টারের সাথে সামঞ্জস্যপূর্ণ ওই চ্যাপ্টারের মধ্যে আপনি ইনক্লুড করবেন। বোঝা গেছে? ওটা কি স্যার মানে শেষের দিকে দিব চ্যাপ্টারের নাকি স্যার? যেখানে দরকার ওখানে দিবেন। যদি আচ্ছা, মাঝখানে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট তাহলে মাঝখানে দিবেন, যদি লাস্টে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট লাস্টে দিবেন। ঠিক আছে, আমরা যে টপিকটার সাথে স্যার রিলেটেড ওইখানে দিব স্যার। ওইখানে দিবেন। আর যদি এমন কোন ছবি থাকে যেটা দিলে ভালো, না দিলে কোনো প্রবলেম নাই, ওই ছবিটা কোন জায়গায় দিবেন? লাস্টে অ্যানেক্সারে দিবেন। যদি কেউ দয়া করে দেখে দেখবে, না দেখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, না দেয়াটাই ভালো। আচ্ছা দেখেন
আচ্ছা আমরা এখন হচ্ছে দেখলাম যে ভিজুয়াল কি কি দিব, এখন দেখেন এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারির মধ্যে কি লিখবেন আসলে, বা অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি লিখবেন, বা সিনপসিস একই কথা। এক্সিকিউটিভ সামারি, অ্যাবস্ট্রাক্ট আর সিনপসিস একই কথা। জেনারেলি প্লেসড রাইট আফটার দ্য ট্রান্সমিটার লেটার, মানে আপনার ওই যে ফরওয়ার্ডিং লেটার, কভার লেটার যেটা ছিল তার পরপরই হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্টটা অ্যাড করবেন, ঠিক আছে? বুঝতেছেন? আবার একটু বলুন। আপনার যে প্রথম পার্ট ছিল এক্সটার্নাল টাইটেল, তারপর ছিল কি টাইটেল ফ্লাই, তারপর ছিল কি ইন্টারনাল কভার, তারপর ছিল কি ফরওয়ার্ডিং লেটার। এই ফরওয়ার্ডিং লেটারের পরপরই হচ্ছে আপনি কি অ্যাড করবেন, অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারছেন? ফরওয়ার্ডিং লেটারের পরপরই অ্যাবস্ট্রাক্ট আসবে। অ্যাবস্ট্রাক্টটাকে আপনি চাইলে এক্সিকিউটিভ সামারিও বলতে পারেন, অ্যাবস্ট্রাক্টও বলতে পারেন, সিনপসিসও বলতে পারেন, যা খুশি বলতে পারেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, most read part of a report based on which many executives take a decision whether to read the report or not. একটা রিপোর্টের সবচাইতে বেশি পঠিত পার্ট হচ্ছে এক্সিকিউটিভ সামারি অথবা অ্যাবস্ট্রাক্ট, এবং এটা পড়ে আপনি যার কাছে রিপোর্টটা পাঠাচ্ছেন সেই সিদ্ধান্ত নিবে বাকি রিপোর্টটা সে পুরোটা পড়বে নাকি পড়বে না। তার মানে আপনার সবচাইতে ভালো মতো লিখতে হবে রিপোর্টের কোন পার্টটা, অ্যাবস্ট্রাক্ট। আপনি যখন আপনার আন্ডারগ্রেড থিসিসের জন্য বিভিন্ন রকমের জার্নাল পেপার বা কনফারেন্স পেপার ডাউনলোড করেন, আপনি কিন্তু পুরো পেপারটা একবারে গড়গড় গড়গড় করে পড়েন না। আপনি ফার্স্টে কি করেন, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্টটা পড়েন। অ্যাবস্ট্রাক্টটা পড়ে যদি আপনার মনে হয় আপনি যা চাচ্ছেন ওই ব্যাপারে কথাবার্তা ওই জার্নালের মধ্যে আছে, কেবলমাত্র তখনই আপনি পুরো পেপারটা একটু আস্তে আস্তে পড়ার ট্রাই করেন। বাট যদি অ্যাবস্ট্রাক্ট পড়ে আপনার মনে হয় যে এই পেপারটা আসলে আমার সাথে রিলেটেড না বা আমার কাজের সাথে যায় না, তাইলে কি আপনি পুরো পেপারটা কষ্ট করে পড়েন? না, পড়েন না। তো তার মানে হচ্ছে একটা রিপোর্টে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সিকিউটিভ সামারি অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা সিনপসিস। সবচাইতে মোস্ট রিডেবল পার্ট, বা কি বলবো, মানে সবচেয়ে বেশি পড়া হয় এই পার্টটাই। তারপর দেখেন যে সাম ফার্মস অনলি সার্কুলেট এক্সিকিউটিভ সামারি অফ রিপোর্ট টু ম্যানেজমেন্ট পার্সন। এটার মানে কি বলেন তো, নিজেরা তো পুরো একটু বলেন, আমার গলা শুকায় গেছে বলতে বলতে। আপনারা বলেন এই পয়েন্টের মানে কি? বলেন বলেন। বুঝতেছেন না? আসলে আমিও বুঝতেছি না, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, ভাবছিলাম যে পার পেয়ে যাবো। আচ্ছা, এই লাইনটার মানে হচ্ছে অনেক কোম্পানি তারা যেটা করে সেটা হচ্ছে আপনি যখন একটা কোম্পানির কাছে একটা রিপোর্ট পাঠাইলেন, তো রিপোর্টটা মনে করেন আপনি মানে কোম্পানি মনে করেন আমার কোম্পানির নাম কি বলছিলাম বলেন তো? হাই কোম্পানি। হ্যাঁ, হাই কোম্পানি হচ্ছে মনে করেন কোন একটা পার্টিকুলার টপিকের উপরে 5 জন এরকম কনসালটেন্ট নিয়োগ দিছে, ঠিক আছে? বুঝতেই পারতেছেন অনেক বড় কোম্পানি, 5 জন কনসালটেন্ট নিয়োগ দিছি আমি। তো এই 5 জন কনসালটেন্ট আমাকে 5টা রিপোর্ট সাবমিট করছে, ঠিক আছে? তো আমি তো কোম্পানির কি মানে আমি হচ্ছে কোম্পানির মনে করেন কি বলবো কোন পজিশনে আছে আমি, সিইও স্যার। আমি মনে করেন পিয়ন, ঠিক আছে? তো আমি হচ্ছে কোম্পানির পিয়ন, আমার কাছে মনে করেন এরকম 5টা রিপোর্ট দিয়ে গেছে, সাবমিট করে গেছে। আমার যে এমডি বা আমার যে সিওই আছে, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার বা কোম্পানির যে মালিক আছে, তার কাছে কি আমি পুরা 5টা রিপোর্ট সুন্দর করে পাঠাই দিব? আমার কোম্পানির মালিক মনে করেন হচ্ছে আরিফুর রহমান সুসময়, ও তো অনেক বিজি থাকে, জিম টিম করা নি, ওর তো এত সময় নেই পুরো রিপোর্ট করবে ও। আমি যেটা করব এজ এ কি বলবো একটু নিচু পদের কর্মচারী হিসেবে আমার কাজ হচ্ছে রিপোর্টের এক্সিকিউটিভ সামারি গুলাকে শুধুমাত্র সর্টিং করে আমি আমার মানে বসের কাছে পাঠাবো। আমার বস শুধুমাত্র কি করবে, প্রত্যেকটা রিপোর্টের এক্সিকিউটিভ সামারি বা অ্যাবস্ট্রাক্টটা করবে, আর কিচ্ছু করবে না। বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন যে আরিফ কতটা ব্যস্ত? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন ইট মে বি ডিডাক্টিভলি অর্গানাইজড, রিকমেন্ডেশন ফার্স্ট, নর ইন্ডাকটিভলি অর্গানাইজড, রিকমেন্ডেশন লাস্ট। এটার মানে কি বলেন? আবার সেই কাহিনী আমি বুঝতেছি না, এজন্য আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, বলেন। স্যার ডিডাক্ট মানে তো কমায় ফেলা, কমায় ফেলা, হ্যাঁ। অর্গানাইজড করবে রিকমেন্ডেশন। জি স্যার, ওই যে কনক্লুশনে যে পার্টটা থাকে ওইটাকে কেটে যেরকম ছোট করে এরকম দেখেন কিছু।
ডিডাকটিভলি অর্গানাইজড মানে হচ্ছে আপনি যদি রিকমেন্ডেশন ফার্স্টে দিয়া দেন, আপনি আপনার রিপোর্টের একদম শুরুতেই বলে দিচ্ছেন যে তোমার প্রতিদিন সকালবেলা 40 মিনিট হাঁটতে হবে, তোমার বিরিয়ানি খাওয়া নিষেধ, তোমার তেল জাতীয় খাবার খাওয়া নিষেধ। মানে আপনি মনে করেন এরকম কারো হেলথের উপর অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দিচ্ছেন, আপনি শুরুতে কি করতেছেন, রিকমেন্ডেশন গুলো বলে দিচ্ছেন না। স্যার এখন সে যেটা করবে পুরো রিপোর্টটা পড়ার পরে সে হয়তো কিছু রিকমেন্ডেশন বাদ দিয়ে দিবে, যে আমি 40 মিনিট হাঁটবো না, আমি 40 মিনিট ঘুমাবো, আমি বিরিয়ানি 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাবো। মানে সে কি করবে, পুরো রিপোর্টটা পড়ার পরে সে তার সিদ্ধান্তগুলো অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে কি ডিডাকটিভ, সে বাদ দিতে পারতেছে। অথবা দেখেন আপনি যদি রিকমেন্ডেশনটা লাস্টে দিতেন, দেখেন নর ইন্ডাকটিভলি অর্গানাইজড মানে হচ্ছে আপনি কিন্তু ফার্স্টে কিছু বলেন নাই, আপনি কি করতেছেন, আপনি পুরো জিনিসটা বলে মানে তাকে সব কথাবার্তা বলে লাস্টে গিয়ে অ্যাড করতেছেন যে তুমি এই কাজগুলো করতে পারো। ঠিক আছে, এটা এখন আপনার ব্যাপার, আপনি কি শুরুতে রিকমেন্ডেশন অ্যাড করবেন, এটাকে বলা হচ্ছে ডিডাকটিভলি অর্গানাইজড, নাকি লাস্টে গিয়ে অ্যাড করবেন ইন্ডাকটিভলি অর্গানাইজড। বোঝা গেছে? আরেকবার বলি, এই ডিডাকটিভলি অর্গানাইজ কথাটার মানে হচ্ছে শুরুতে আপনি কিছু রিকমেন্ডেশন অ্যাজিউম করে নেবেন যে এটা করা যাইতে পারে, এটা করা যাইতে পারে, এটা করা যাইতে পারে, বাট পুরো রিপোর্টে আপনি আসলে কি কি করা যাইতে পারে ব্যাখ্যা করে লাস্টে গিয়ে কোন একটা সিদ্ধান্তে আসবেন। আর যদি ইন্ডাকটিভলি অর্গানাইজড হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুরুতে কোনো কিছু অনুমান করবেন না কি করা যাইতে পারে, লাস্টে গিয়ে একেবারে বলে দিবেন যে আচ্ছা ঠিক আছে, মানে ব্যাপার স্যাপার হচ্ছে এরকম, সো উই ক্যান ডু দিস অর উই ক্যান নট ডু দিস, এভাবে করে লাস্টে গিয়ে আপনি সামারি করবেন। বোঝা গেছে? জি স্যার। আল্লাহ। আচ্ছা, আজকে তো না আমাদের আর 2টা বা 3টা স্লাইড বাকি আছে, এটা শেষ করে দিব। ঠিক আছে, দেখেন এটা মানে 2-3টা স্লাইডের জন্য একটা টপিক বাকি রাখাটা মনে হয় না ঠিক হবে। আচ্ছা ঠিক আছে। দেখেন এরপর এক্সিকিউটিভ সামারির মধ্যে কি কি আসবে, দেখেন ইস্যুস দ্যাট আর জেনারেলি অ্যাড্রেসড ইন দ্য এক্সিকিউটিভ সামারি আর কোন কোন ইস্যুগুলো আমি ফোকাস করতেছি, পারপোজ কি উদ্দেশ্যে আমি রিপোর্টটা লিখতেছি, স্কোপ কোন জায়গায় কাজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড মানে আমার জিনিসটার ব্যাকগ্রাউন্ড বা কি অবস্থায় আছে জিনিসটা আসলে, ডাটা অ্যানালাইসিস আমি ডাটা নিয়ে কাজ করার পরে কি সিদ্ধান্তে আসতে পারছি, মেথড অফ রিসার্চ ডাটাগুলো অ্যানালাইসিস করার জন্য আমি কোন মেথডটা ফলো করছি, কারেন্ট ইস্যু বর্তমানে আমার এই প্রবলেমগুলো কি অবস্থায় আছে এবং কি কারণ তার বা কি করা যেতে পারে। এই আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা এক্সিকিউটিভ সামারির মধ্যে পুরা সবকিছুর একটা সামারি, একটা ব্রিফ ইন ব্রিফ একটা বর্ণনা দিব। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন যে ইস্যুস দ্যাট আর জেনারেলি অ্যাড্রেস, এখানে আরো কিছু জিনিসপত্র থাকবে। কি কি থাকবে দেখেন, ইফেক্ট মানে কি ইফেক্ট পড়বে আমার মানে ডিসিশন বা সিদ্ধান্তের উপরে, প্রবলেম অ্যানালাইসিস মানে প্রবলেমটাকে আমি অ্যানালাইসিস করে দেখাবো, সলিউশন ক্রাইটেরিয়া এই যে আমি বলছি এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করা উচিত, ওইটা করা উচিত, এই যে আমি বিভিন্ন রকমের মাল্টি ডাইমেনশনাল সলিউশন দিছি, কোন সলিউশনটা কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে দিছি এই জিনিসগুলো বলে দিতে হবে। কনক্লুশন আমাকে একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে। পসিবল সলিউশন রিকমেন্ডেশন মানে কি করা যাইতে পারে আসলে বা কি করলে প্রবলেমটা সলভ হবে আমাকে এই জিনিসগুলো বলে দিতে হবে। বেনিফিট কি কি সুবিধা পাবো আমি এই জিনিসগুলো বলতে হবে। টাইম ফ্রেম অ্যানালাইসিস এবং আমাকে মানে কোন সলিউশনটা কত সময়ের মধ্যে আমি অ্যাপ্লাই বা ইন্ট্রোডিউস করতে পারবো, দিস কাইন্ড অফ থিংস আমাকে বলতে হবে এক্সিকিউটিভ সামারি অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা সিনপসিস যাই বলেন না কেন তার ভিতর। বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে না পারলে এখন জি স্যার বলবেন, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেওয়ার জন্য জানি। আচ্ছা, এরপর কি আসতেছে? বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি কি জিনিস একটু বলেন তো? স্যার আমি যে সোর্স গুলো ফলো করব ওগুলো ডিটেইলস, রেফারেন্সের ডিটেইলস। লিস্ট অফ সোর্সেস সাইটেড অ্যাজ ডকুমেন্টেশন ফর রিলেভেন্ট কন্টেন্ট ইন রিপোর্ট। যে বলছিলাম আপনি আপনার রিপোর্টের মধ্যে কোথাও লিখছেন যে মুস্তাফিজ যদিও ব্যাটিং বোলিং করতে পারে তারপরে সে মাঝে মধ্যে ফুটবল খেলে, 1 নম্বর রেফারেন্স। আপনি আপনার রেফারেন্স আইসা 1 নম্বর রেফারেন্স বলে দিবেন যে এই পেপারটা মনে করেন লিখছেন হচ্ছে আসিফ, আসিফ আসিফ আর কি লিখবেন? আসিফের পুরো নাম কি? আমজাদ হোসেন আসিফ না? জি স্যার। তাহলে আসিফ আমজাদ হোসেন আসিফ, তাহলে কেমনে লিখে? আমজাদ হোসেন না, আমজাদ হোসেন আসিফ। প্রথম মানে ফার্স্ট টাইটেলটা হচ্ছে পুরোটা লিখে, ঠিক আছে? আসিফ জি স্যার, এইচ এর পরে আসিফ আমজাদ পুরোটা আসবে, মাঝখানেরটা আর আপনার কি বলবো লাস্টেরটা হচ্ছে শুধু ফার্স্ট ওয়ার্ডটা আসে আমজাদ হোসেন আসিফ, এইচ আমজাদ, এইচ এ আমজাদ, ঠিক আছে? জি স্যার। হোসেন আসিফ আমজাদ। তারপর মনে করেন আরিফুর রহমান কি সুষময়,
ঠিক আছে, সুষময় AR, সরি এটা আমজাদ এইচ এ হবে, আমজাদ এইচ জি এ। স্যার আমজাদ এইচে হবে। এটা কে বলছেন? জরা বলছেন না? জি স্যার। জি স্যার। তাহলে ওর নাম লিখি, ইমা। ধরা ঠিক আছে? এনে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অথরের নাম লেখার সিরিয়াল। এরপর হচ্ছে মানে একটু পরে রেফারেন্স কেমনে লিখতে হয় দেখাবো। আগে দেখেন যে আমি লিস্ট অফ সোর্স সাইটেড অ্যাজ ডকুমেন্টেশন ফর রিলেভেন্ট কন্টেন্ট ইন রিপোর্ট, মানে আপনি হচ্ছে সোর্স গুলা বলে দিবেন বা কোন সোর্স থেকে কি পাইছেন বলে দিবেন। ইনক্লুডেড এট দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, একদম ডকুমেন্টের লাস্টে গিয়ে হচ্ছে আপনি কি দিবেন, রেফারেন্সটা অ্যাড করবেন। ফর স্কলারলি রিপোর্ট অলওয়েজ, ফর বিজনেস রিপোর্ট অপশনাল। আপনি যদি স্কলারলি আর্টিকেল মানে কি বা স্কলারলি রিপোর্ট মানে কি বলেন তো? স্যার শুধু বর্ণনা থাকবে এমনটাই, স্কলার মানে কি? মানে যারা ইয়ে ব্যক্তি পণ্ডিত, পণ্ডিত পণ্ডিত ব্যক্তি। মানে জ্ঞানী। আর স্কলারলি রিপোর্ট মানে কি? স্কলারলি রিপোর্ট মানে হচ্ছে যেখানে আপনি আপনার পাণ্ডিত্য দেখাইছেন, মানে হচ্ছে কি থিসিস পেপার, জার্নাল পেপার, তারপর কি কনফারেন্স পেপার, এগুলো হচ্ছে স্কলারলি আর্টিকেল, একাডেমিক পেপার যেগুলো আছে। স্কলারলি রিপোর্টে অবশ্যই রেফারেন্স লাস্টে দিতে হবে। বাট যদি বিজনেস রিপোর্ট হয়, আপনি কোন একটা কোম্পানির হয়ে একটা রিপোর্ট লিখছেন, সেই ক্ষেত্রে আপনার লাস্টে এই রেফারেন্স না দিলেও কোনো প্রবলেম নাই, অপশনাল। বোঝা গেছে? ফর এডিশনাল রিডিং সোর্সেস টু রিডার, এটা কেন দিচ্ছি, কেন হচ্ছে যারা পাঠক তারা হচ্ছে রেফারেন্স সেকশন থেকে আপনি যেই পেপারগুলো পড়ে জিনিসগুলো বুঝছেন সেও যেন পড়তে পারে। ঠিক আছে, দেখেন। আর বিবলিওগ্রাফির ফর্ম, বিবলিওগ্রাফির দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে কি ফরম্যাট, এমএলএ আর এপিএ। এগুলা কিন্তু যারা মানিক স্যারের আন্ডারে থিসিস করতেছেন একটু ভালো করে দেখেন। আমি তো ছোট মানুষ এত কিছু বুঝি না, মানিক স্যার কিন্তু বলবে যে এপিএ ফরম্যাট ফলো করবা, এমএলএ ফরম্যাট ফলো করবা। তখন যদি না বুঝেন তখন কিন্তু কান্নাকাটি করবেন। রেফারেন্সের বিভিন্ন স্টাইল আছে, হার্ভার্ড স্টাইল, অক্সফোর্ড স্টাইল, এপিএ স্টাইল, এমএলএ স্টাইল। তো এগুলো হচ্ছে আপনাকে যখন বলবে, আপনি গুগলে যদি সার্চ দেন হার্ভার্ড স্টাইল অফ বিবলিওগ্রাফি আপনি পাবেন, আপনি যদি এমএলএ স্টাইল লিখে সার্চ দেন আপনি পাবেন। বাট আজকে হচ্ছে যেহেতু আমার দায়িত্ব আপনাদেরকে দেখায় দেয়া, ওই আমি গুগল থেকে সার্চ দিয়েই দেখাই দিচ্ছি। বাট একটু দেখেন, আপনাদের কি মাথা ঘুরাইতেছে আজকে? পুরোটাই স্যার। স্যার আমার স্যার আধা ঘন্টা মাথা ঘুরাইতেছে। আপনি তো আসছেনই দেরি করে, আপনার মাথা ঘুরায় কেন? আর ওগুলো না স্যার, থিওরি জিনিস তো স্যার এই কারণে স্যার মাথা ঘুরাইতেছে। আধা ঘন্টা জমা। স্যার ভালো লাগতেছে না। আচ্ছা, আমি তাইলে এই রেফারেন্সের ফরম্যাট গুলা না দেখাই, আপনারা নিজেরা সার্চ দিয়ে দেখে নিয়েন। অথবা আমি জীবন হবে না। আমি তাইলে এই রেফারেন্সের ছবিগুলা হচ্ছে আমি এই আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপের মধ্যে আমি তাইলে ক্লাস শেষ করে পোস্ট করে দিব, নিজেরা একটু দেখে নিয়েন ফরম্যাট গুলা। ঠিক আছে? এমএলএ ফরম্যাটে কেমনে রেফারেন্স লিখে আর এপিএ ফরম্যাটে কেমনে রেফারেন্স লিখে। ঠিক আছে? জি আমরা স্যার। নরমাল যে ফরম্যাটটা ফলো করি এটাকে বলে হচ্ছে এপিএ ফরম্যাট। আমি একটা এপিএ ফরম্যাট দেখাই দিই, এমএলএটা হচ্ছে ছবি দেয়া দিব। দেখেন, আজকে একটু কষ্ট করে ক্লাস করলে এই টপিকটা শেষ হয়ে যাবে, একটু কষ্ট করুন। স্লাইড দেখা যাচ্ছে না আবার? জি স্যার। পিডিএফ এই যে দেখেন, এই যে পিডিএফ এর লাস্টে দেখেন, এই যে দেখেন, এই যে ব্রাউন এমডব্লিউ, তার মানে হয়তো এর নাম ছিল মদন ওয়াকার ব্রাউন ছিল তার নাম। ঠিক আছে? তারপর দেখেন কিউডেক আর, তার নাম ছিল মনে করেন রুবেল কিউডেক, এই টাইপের কিছু একটা ছিল মনে করেন। 1993, তার মানে কোন সালে পেপারটা পাবলিশ হয়েছে। প্রথমে হচ্ছে অথরের নাম, তারপর হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন। ঠিক আছে? তারপর হচ্ছে পেপার টাইটেল, অল্টারনেটিভ ওয়েজ অফ এক্সেসিং মডেল ফিট। তাহলে একটু সিকোয়েন্সটা খেয়াল করেন, প্রথমে কি দিলাম, অথরের নাম, তারপর কি দিলাম, ইয়ার অফ পাবলিকেশন, তারপর কি দিলাম, টাইটেল, পেপার টাইটেল। ঠিক আছে? তারপর দিলাম সেইস ফোকাস এডিশন, মানে হচ্ছে এটা কোন জার্নালে পাবলিশ হয়েছে, জার্নালের নাম। ঠিক আছে? বুঝছেন? জি স্যার। স্যার এখন আমি যদি স্যার এপিএ স্টাইলে লিখি স্যার, এখন রেফারেন্স দেওয়ার সময় মানে যার রেফারেন্স দেব সে যদি স্যার আবার মানে এমন ভাবে লিখে যে তারটা হচ্ছে স্যার এমএলএ স্টাইলে, তখন কি স্যার আমি আমার এপিএ স্টাইলে এমএলএ টাই দিব? বানাই নেবেন আপনি হচ্ছে ওই পেপারটাকে আপনার এপিএ ফরম্যাটে, মানে ইনফরমেশন গুলো দেখে দেখে আপনি সাজাই নেবেন ওইভাবে। ঠিক আছে? এরপর কি আসলো, পেজ নাম্বার আসলো। যদি নরমালি একটা জার্নালের ভলিউম নাম্বার থাকে, পেজ নাম্বার থাকে, আর অনেক কিছু থাকে, যদি ভলিউম নাম্বার জানেন ভলিউম নাম্বারও দেওয়া লাগে। বাট এটা হচ্ছে একটা ইন জেনারেল ফরম্যাট।
আবার দেখবেন কোথাও বলা থাকে যে রেফারেন্সের প্রথম লাইনটা রেফারেন্সের মধ্যে হইতে হবে ডাবল স্পেসিং, মানে এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে স্পেসিং করতে কইতে হবে ডাবল ডাবল স্পেসিং। এন্টার। এবং রেফারেন্সের যে প্রথম ওয়ার্ডটা আছে না, এই ওয়ার্ডটা এটা হচ্ছে একটু ডান দিকে চাপাই দিতে হবে, মানে হচ্ছে এখান থেকে শুরু করতে হবে, অনেক জায়গায় বলে। ঠিক আছে, আমি একটু পর ছবি দিলে ছবিগুলো দেখলে বুঝবেন। এটা হচ্ছে এপিএ স্টাইল। আর এমএলএ স্টাইলটা আমি নরমালি মানে জানি না, ফলো করি না, আমি ছবি পাইছি, আমি ছবিটা একটু পরে দেয়া দিব ক্লাস শেষ হওয়ার পরে। বাট এটা তো মনে থাকবে যে আমরা আজকে দুই ধরনের রেফারেন্সিং স্টাইলের নাম জানছি, কি কি? এমএলএ আর একটা কি? এমএলএ এপিএল। এমএলএ আবার ওই যে মমতা মানে ব্যানার্জি ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী বানাই দিয়েন না। এমএলএ মানে হচ্ছে কি? এমএলএ মানে হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, আর এপিএ মানে হচ্ছে আমেরিকান কি সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। আচ্ছা, এরপর দেখেন ফুটনোট এন্ড নোট, এটা আপনারা নিজেরা পড়া নিয়েন। আমি হচ্ছে ফুটনোট এন্ড নোট অলরেডি আগে বলছি, আজকে জাস্ট একদম সামারি করে বলতেছি। ফুটনোট কি জিনিস? যেটা হচ্ছে আপনার পুরা পেজের একদম কই থাকবে, নিচে থাকবে, তাই না? একটু আচ্ছা যখন মানে বলতেছে যখন আর 2 মিনিট একটু কষ্ট করেন, শেষ করে দিই। To refer your reader to explanatory footnote or endnote and to number them use superscript numeral. আচ্ছা, এখানে প্রথম পেজে কি বলছে? either explain content or identify sources of content, citation, improve credibility। মানে হচ্ছে দেখেন আপনি endnote footnote ইউজ করতেছেন কি আপনার ভিতরে কোনো কিছুকে আরো ইলাবোরেটলি ব্যাখ্যা করার জন্য, এবং endnote footnote আপনি যখন ইউজ করবেন আপনাকে হচ্ছে সুপারস্ক্রিপ্ট নিউমেরাল ইউজ করতে হবে। সুপারস্ক্রিপ্ট নিউমেরাল মানে হচ্ছে এভাবে, সাপোজ এই প্যারাগ্রাফটা মনে করেন মুস্তাফিজ সম্পর্কে কিছু একটা লেখা আছে, বা কার নাম বলবো, মনে করেন আমজাদ সম্পর্কে কিছু একটা বলা আছে, আপনি এই জায়গাতে একটা ফুটনোট, এটা কি ফুটনোট বলবো না এন্ড নোট বলবো? এটাকে কি বলবো? আপনারা কি আসেন না? এটা এন্ড নোট। যদি একদম পেজের লাস্টে দিতাম, এই জায়গায় দিতাম, তাহলে কি বলতাম? ফুটনোট বলতাম। এনবি এখানে দেখবেন একটা ছোট্ট করে 1 লেখা থাকে, ঠিক আছে? এই যে মাথার উপরে 1 লিখতেছি না, আমরা গতকালকে ট্রান্সপোর্টেশনে ট্রাভেল কস্টের বা ডিসেবিলিটির ইকুয়েশন লেখার সময় আই যে লিখা উপরে ভি লিখছি না, বলছি না পাওয়ার, আমি ভুল বলছি। এটারে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, মানে উপরে, মাথার উপরে। আর এই যে 1 লিখছি এটার মানে কি? সুপারস্ক্রিপ্ট নিউমেরাল। বোঝা গেছে? এই সংখ্যাটা এই যে NB1 NB2 আপনি চ্যাপ্টার ওয়াইজও লিখতে পারেন। মনে করেন চ্যাপ্টার আপনি লিখতেছেন ইন্ট্রোডাকশন, তাহলে তার মধ্যে NB1 NB2 NB3 আসলো, আপনি চলে গেলেন সেকেন্ড চ্যাপ্টারে, আবার NB1 NB2 NB3 শুরু হইলো। এভাবেও করতে পারেন। অথবা এক থেকে শুরু করে আপনার যে চ্যাপ্টারে ঢোক না কেন আপনি একটা সিরিয়াল মেইনটেইন করে 1 2 3 4 5 6 4 এভাবে করে যাইতে পারেন। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের শেষ স্লাইড। আলহামদুলিল্লাহ, আমাদের 4টা চ্যাপ্টার শেষ, মানে আমরা 4টা টপিক কভার করে ফেলছি। স্যার এটা কয় পেজের স্লাইড? এটা বেশি না, এটা হচ্ছে 46 বেশি না স্যার। এখান থেকে কি কি পড়তে হবে আমি হচ্ছে আপনাদেরকে একটা সুপার শর্ট সাজেশন বানাই দিব, তো টেনশন করার কোনো কারণ নেই। স্যার হ্যাঁ আসিফ বলেন। স্যার আমাদের 21 এ স্যার হাসিবুল ইসলাম রাহিম আছে না? 21 এর নাম কি? হাসিবুল ইসলাম রাহিম। ওই ক্রিকেট খেলে যে লম্বা করে ছেলেটা স্যার। চেহারা দেখলে চিনবো স্যার। ওর কোভিড মানে পজিটিভ আছে। ওর বাসা কোথায়? ভালো না স্যার, বাসা মনে হয় ঢাকায় স্যার। ধরা পড়ছে কবে? স্যার আমি তো আজকে দেখলাম মেসেঞ্জারে। আচ্ছা, রোল নাম্বার 1। ইয়েস স্যার। 2 ইয়েস স্যার। 3 ইয়েস স্যার। 6 ইয়েস স্যার। 9 জি স্যার। 10 11 12 সাজ্জাদ। ইয়েস স্যার। রাফি আছে? রাফি তো নাই স্যার। রোল নাম্বার 15 ইয়েস স্যার। 16 ইয়েস স্যার। 20 ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের পরশুদিন বোধহয় ক্লাস আছে। পরশুদিন রবিবারে? জি স্যার। হ্যাঁ রবিবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।